মডেল হাই স্কুল খিলগাঁর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ মনির হোসেন আজকে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে। ক্লাস শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তোমরা সকলেই জানো সমগ্র বিশ্বে এখন একটা বৈশ্বিক মহামারী চলছে, যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও সাধারণভাবে স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন। আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা স্যার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এই অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য আমি স্যারকে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় এই অনলাইন ক্লাসের মাধ্যমে বাসায় থাকা শিক্ষার্থীরা সকল বিষয় সম্পর্কে ভালো প্রস্তুতি নিতে পারবে। আসো আজকে ক্লাসে যাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা অধ্যায়টার নাম দেখেই বুঝতে পারছি এই অধ্যায়ে কি আলোচনা হবে। এই অধ্যায়ে মূলত আলোচনা হবে মূলধন ও মুনাফা, অর্থাৎ লেনদেন দুই ধরনের। লেনদেন মূলত দুই ধরনের, একটি হচ্ছে মূলধন জাতীয়, অপরটি হচ্ছে মুনাফা জাতীয়। আমি আবারও বলছি, লেনদেন হচ্ছে মূলত দুই ধরনের, একটি হচ্ছে মূলধন জাতীয়, অপরটি হচ্ছে মুনাফা জাতীয়। দেখো এখানেই যে ক্লাসিফাইডটা হয়েছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয়, আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মূলধন জাতীয় কি এবং মুনাফা জাতীয় কি। যদি আমরা বুঝতে পারি যে মূলধন জাতীয় কাকে বলে আর মুনাফা জাতীয় কাকে বলে, তাহলে আমরা লেনদেন আলাদা করতে পারবো। আসলে দেখি মূলধন জাতীয় লেনদেন কি। মূলধন জাতীয় লেনদেন যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন বারবার সংঘটিত হয় না, তা মূলধন জাতীয় লেনদেন। এখানে আমরা মূলধন জাতীয় লেনদেনের 3টি বৈশিষ্ট্য দেখতে পাই। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী, অর্থাৎ 1 বছরের অধিক সময়। আরেকটি হচ্ছে যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়, মানে একটু বড় অঙ্ক হয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বারবার সংঘটিত হয় না। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি বারবার সংঘটিত হয় না এই কথাটুকুকে একটু হাইলাইট করেছি, কারণ এর মাধ্যমেই আমরা মূলত মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য করব। তো আমরা এ থেকে 3টা বৈশিষ্ট্য নিতে পারি। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী, একটি হচ্ছে অপেক্ষাকৃত বড়, টাকার পরিমাণ বড়, আরেকটি হচ্ছে বারবার সংঘটিত হয় না। যেমন ধরো প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, গাড়ি ক্রয়, এগুলো ক্রয় অথবা বিক্রয় বারবার সংঘটিত হয় না। আমরা যদি 3টি বৈশিষ্ট্যের সাথে এগুলোকে একটু মিলাই, তাহলে দেখব দীর্ঘমেয়াদী, অর্থাৎ যন্ত্রপাতি, আসবাবপত্র বা গাড়ি এগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়। এগুলো একবার ক্রয় করলে এটা সুবিধা অনেকদিন পাওয়া যায়। তারপর হচ্ছে যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়। তাহলে দেখো এখানে যন্ত্রপাতি, আসবাবপত্র বা গাড়ি বা এই জাতীয় যে লেনদেনগুলো, এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় এবং এই লেনদেনগুলো বারবার সংঘটিত হয় না। একটা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি ক্রয় বা আসবাবপত্র ক্রয় এগুলা বারবার সংঘটিত হয় না। তাহলে আমরা মূলধন জাতীয় লেনদেন বলতে কি বুঝলাম? আমি তোমাদেরকে বলবো যে তোমরা 3টা বৈশিষ্ট্য মনে রাখতে না পারলেও যে বৈশিষ্ট্যের মাধ্যমে তোমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন আলাদা করতে পারবে, সেটা হচ্ছে বারবার সংঘটিত হয় না। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন বারবার সংঘটিত হয় না। আসো মুনাফা জাতীয় লেনদেন। যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, অর্থাৎ যে লেনদেনের সুবিধাটা হবে স্বল্প মেয়াদে, খুব বেশি দিনের সুবিধা পাওয়া যাবে না। টাকার অঙ্ক অপেক্ষাকৃত ছোট, অর্থাৎ বড় টাকা না, টাকার পরিমাণটা অল্প অল্প থাকে, ছোট, এবং বারবার নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয়। মূলধনে ছিল বারবার সংঘটিত হয় না, আর মুনাফার ক্ষেত্রে কি বারবার সংঘটিত হয়, তা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। যেমন ধরো পণ্য সামগ্রী ক্রয় বা বিক্রয়, বিদ্যুৎ বিল প্রদান, এ জাতীয় যে লেনদেনগুলো আছে সেগুলো কি বারবার সংঘটিত হয়। তো আমরা যদি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনকে ক্লাসিফাই করতে চাই, তাহলে আমাদেরকে এটা মনে রাখলেই হবে যে বারবার সংঘটিত হয়
আর হয় না। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন বারবার সংঘটিত হয় না, মুনাফা জাতীয় লেনদেন বারবার সংঘটিত হয়। এটা দিয়ে আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনকে আলাদা করতে পারি। আসো কিছু লেনদেন দেখি। এই লেনদেনগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা চিহ্নিত করি। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়। একটা প্রতিষ্ঠানের জমি ক্রয় করার পর যে রেজিস্ট্রেশনটা করা হয় সেটা বারবার করা হয় না, কারণ যেহেতু জমি বারবার ক্রয় করা হয় না সেহেতু জমির রেজিস্ট্রেশন ব্যয়টাও বারবার হয় না। এই জন্য এটা কোন ধরনের? মূলধন জাতীয়। আমরা শুধুমাত্র ওই বৈশিষ্ট্যটা দিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বারবার সংঘটিত হয় আর বারবার সংঘটিত হয় না। মুনাফা জাতীয় বারবার সংঘটিত হয়, মূলধন জাতীয় বারবার সংঘটিত হয় না। আমি আবার বলছি, মূলধন জাতীয় মানে হচ্ছে যেটা বারবার সংঘটিত হয় না, অর্থাৎ একবার হওয়ার পরে যেটা সুবিধা অনেকদিন পর্যন্ত পাওয়া যাবে, এই জাতীয় লেনদেন। দেখো, ভাড়া প্রদান। আমরা সাধারণত প্রতি মাসেই ভাড়া দিতে হয়। তো একটা সময় পর পর প্রতিনিয়তই প্রতি মাস পর পরই ভাড়া দিতে হচ্ছে, এই জন্য ভাড়া প্রদান মুনাফা জাতীয় লেনদেন। বিজ্ঞাপন ব্যয় একই রকম বারবার সংঘটিত হয়, এজন্য এটাও মুনাফা জাতীয় লেনদেন। যন্ত্রপাতি ক্রয়, এটা বারবার সংঘটিত হয় না, অতএব এটাকে আমরা কি বলতে পারি? মূলধন জাতীয় লেনদেন। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, একই রকম আসবাবপত্র তো বারবার বিক্রি করা হয় না, অর্থাৎ প্রতিষ্ঠান, হ্যাঁ, তবে ওই প্রতিষ্ঠানে যদি আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে এটার আলোচনা আমরা পরে করব। ঋণের সুদ। ঋণের সুদ, দেখো, কোথা থেকে যদি ঋণ আনা হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর প্রত্যেক মাসে ঋণের সুদ প্রদান করতে হয়, তার মানে এটা বারবার সংগঠিত হচ্ছে, তাহলে এটা মুনাফা জাতীয় লেনদেন। বিনিয়োগের সুদ, আমি যদি কোথাও টাকা বিনিয়োগ করি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি কোথাও বিনিয়োগ করলাম, সেখান থেকে আমি কি পাবো? বিনিয়োগের সুদ পাবো। এই সুদটা নিয়মিত এবং বারবার হবে, এই জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ একটু খেয়াল করলে যেটা দেখলাম যে আমরা যে লেনদেনগুলো বারবার সংগঠিত হয় না সেটা হচ্ছে মূলধন জাতীয়, আর যে লেনদেনগুলো বারবার সংগঠিত হয়, নিয়মিত হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয়, সেটা হচ্ছে মুনাফা জাতীয়। আসো আমরা এবার প্রকার পেতে চাই। মূলধন জাতীয় চিনে গেলাম, মুনাফা জাতীয় চিনলাম। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে একটা লেনদেন সংগঠিত হওয়ার পর এটাকে দুটা ভাগে ক্লাসিফাইড করা, অর্থাৎ এটা কি মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন। এরপরে আবার প্রকার ভেদে চলে আসি। মূলধন জাতীয় লেনদেন কয় প্রকার? মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ তিন ধরনের মূলধন জাতীয় লেনদেন হতে পারে: মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেন চার ধরনের হতে পারে: মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। প্রথমে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় নিয়ে আলোচনা করি। মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ যদি লেনদেনটা মূলধন জাতীয় হয়, প্রথমে আমাকে বের করতে হবে লেনদেনটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়। যদি লেনদেনটা মূলধন জাতীয় হয় এবং টাকা পাওয়া যায় তাহলে এটা হবে প্রাপ্তি। খেয়াল রাখতে হবে, এখানে আমরা মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের ক্লাসিফিকেশন করব টাকা পাওয়া যায় কিনা। অর্থাৎ ধরো একটা লেনদেনে, যেমন ধরো জমি ক্রয় করলে আমি টাকা প্রদান করেছি। জমি ক্রয় যেহেতু আমি বারবার করব না, এই জন্য এটা হচ্ছে মূলধন জাতীয়। আর টাকা যেহেতু চলে গেল, টাকা গেলে হবে মূলধন জাতীয় ব্যয়। টাকা যদি পাই তাহলে হবে প্রাপ্তি, টাকা গেলে হবে ব্যয়। দেখো, আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করি। প্রতিষ্ঠানের জন্য এক খণ্ড জমি ক্রয় 2 লাখ টাকা। তো আমরা প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করেছি, জমি কি আমরা বারবার ক্রয় করব? নিশ্চয় না। যেহেতু জমি আমরা বারবার ক্রয় করব না, অতএব এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এখন মূলধন জাতীয় লেনদেন, টাকা কি আমাদের আসছে না টাকা চলে গেছে? যেহেতু জমি ক্রয় করেছি তার মানে টাকা গেছে। টাকা গেলে আমাদের হবে মূলধন জাতীয় ব্যয়। এই লেনদেনটা হবে মূলধন জাতীয় ব্যয়, যেহেতু আমাদের টাকা গেছে। দেখো, প্রথমে আমি কি করেছি? প্রথমে আমি ভাগ করেছি, এটা মূলধন জাতীয় লেনদেন। আমি প্রথমে মনে রাখতে হবে যে আমি বের করব এটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়। যখনই মূলধন জাতীয় হলো, তারপর টাকা গেলে মূলধন জাতীয় ব্যয়। এখন ধরো আমার জমিটা প্রয়োজন নেই, কোনো কারণে আমি জমিটা বিক্রি করলাম 2,50,000 টাকা। খেয়াল করো ভালোভাবে, একটু মনোযোগ সহকারে দেখো, জমি বিক্রি করলাম 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আমি আবারও বলছি, যা পাচ্ছি পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। একটু খেয়াল করো যে আমরা ক্রয় করেছিলাম 2 লাখ টাকায়, মূলধন জাতীয় ব্যয়।
বিক্রয় করেছি 2,50,000 টাকা, মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে আমার লাভের একটা অংশ আছে 50,000 টাকা। এই 50,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় আয়। এই একটা লেনদেন থেকে আমরা এই তিনটা জিনিস বুঝতে পারি। অর্থাৎ যদি লেনদেন মূলধন জাতীয় হয়, টাকা গেলে হবে ব্যয়, টাকা আসলে হবে প্রাপ্তি, লাভের অংশ থাকলে হবে আয়। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার যদি লাভের অংশ না থাকে, অর্থাৎ আমি 2 লাখ টাকায় ক্রয় করেছি, বিক্রি যদি আমি 1,50,000 টাকা করি, তাহলে আমার 1,50,000 টাকা হবে মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে আর ক্ষতির জন্য আলাদা হিসাব করতে হয় না। তাহলে মূলধন জাতীয় লেনদেন আমরা কয় ধরনের দেখলাম? মূলধন জাতীয় লেনদেন 3 ধরনের: মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ লেনদেন মূলধন জাতীয় হলে যদি টাকা পাওয়া যায় তাহলে হবে মূলধন জাতীয় প্রাপ্তি, যদি টাকা চলে যায় তাহলে হবে মূলধন জাতীয় ব্যয়, আর যদি লাভের অংশ থাকে তাহলে হবে মূলধন জাতীয় আয়। আর যদি লাভের অংশ না থাকে তাহলে মূলধন জাতীয় আয় হবে না। সহজ হিসাব। আসো তারপরে যাই। এখানে দেখো, একটু খেয়াল করো, লেনদেন যদি মূলধন জাতীয় হয় তবে টাকা পেলে প্রাপ্তি, টাকা গেলে ব্যয়, এবং লাভের অংশ থাকলে আয়। লাভের অংশ না থাকলে আর কিছু নেই, আলাদা ক্ষতির জন্য কোনো হিসাব করতে হয় না। আসে আবার মুনাফা জাতীয়র জন্য যাই। মুনাফা জাতীয় ক্ষেত্রে, তো মুনাফা জাতীয় ক্ষেত্রে আমরা বলেছিলাম মুনাফা জাতীয় ক্ষেত্রে লেনদেন কয় ধরনের? 4 ধরনের: প্রাপ্তি, আয়, প্রদান, ব্যয়। আমরা উদাহরণ আলোচনা করলে একটু ভালোভাবে বুঝতে পারবো। কমিশন পাওয়া গেল 12,000 টাকা। আমরা কমিশন পাওয়া গেল 12,000 টাকা, অর্থাৎ কমিশনটা আমরা নির্দিষ্ট সময় পর পর পাবো, এই জন্য এটা বারবার সংগৃহীত হবে, এই জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। যেহেতু পাওয়া গেল অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তি, এটাকে আবার মুনাফা জাতীয় আয় বলা যায়। তাহলে আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কি? খেয়াল করো, কমিশন পাওয়া গেল 12,000 টাকা, এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, এটাকেও বলা যায় মুনাফা জাতীয় আয়। খেয়াল রাখতে হবে, মুনাফা জাতীয় প্রাপ্তি যা পাবো তাই হচ্ছে প্রাপ্তি, কিন্তু আয় এবং ব্যয় 1 বছরের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ যেই বছরে আমি অঙ্ক করব সেই বছরের মধ্যে সীমাবদ্ধ, চলতি বছরে সীমাবদ্ধ থাকে। কমিশন পাওয়া গেল 12,000 টাকা, যার মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরের। এই লেনদেনটা খেয়াল করলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে। কমিশন পাওয়া গেল 12,000 টাকা, যার মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরে। তাহলে আমি পেয়েছি কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। কিন্তু এই বছরে কত টাকা? আমি পেয়েছি 12,000, কিন্তু 2,000 টাকা তো হচ্ছে পরবর্তী বছরের। তাহলে এই বছরের কত টাকা? এই বছরের হচ্ছে 10,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় আয় কত হবে? 10,000 টাকা। তাহলে প্রাপ্তি এবং আয়ের মধ্যে পার্থক্যটা কি? যা পাবো তাই প্রাপ্তি, কিন্তু আয় যে বছরের অঙ্কটা করব আমরা সেই বছরের অংশটুকুকে আয় বলবো, পরবর্তী বছরের অথবা পূর্ববর্তী বছরের অংশকে আয় বলা যাবে না। এখানে দেখো, আবারও বলছি, কমিশন পাওয়া গেল 12,000, যার মধ্যে পরবর্তী বছরের ছিল 2,000 টাকা। আমি যেহেতু 12,000 টাকা পেয়েছি, অতএব মুনাফা জাতীয় প্রাপ্তি 12,000, কিন্তু মুনাফা জাতীয় আয় কত হবে? 10,000 টাকা, কারণ 2,000 পরবর্তী বছরের। আবার উপরের লেনদেনটা দেখো, কমিশন পাওয়া গেল 12,000, এখানে পরবর্তী বছরের আর কিছু বলা নেই। তাহলে এই 12,000কে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিও বলতে পারবো, এই 12,000কে মুনাফা জাতীয় আয় বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের পরীক্ষায় যদি বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে 12,000 আসবে। যদি প্রশ্নে বলা হয় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রেও 12,000 আসবে। কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে যদি বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ, তাহলে হবে 12,000, আর যদি বলা হয় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, তাহলে হবে 10,000। আসো পরবর্তী লেনদেন দেখি। কমিশন পাওয়া গেল 8,000 টাকা এবং বকেয়া আছে 2,000। খেয়াল করো, কমিশন পেয়েছি কত? 8,000, এখন বকেয়া রয়েছে 2,000 টাকা। এই বছরে মোট হচ্ছে 8,000 এবং 2,000, অর্থাৎ 10,000 টাকা। মুনাফা জাতীয় প্রাপ্তি 8,000, কারণ আমরা আগেই বলেছি যা পাবো সেটাই হচ্ছে প্রাপ্তি। এখানে পেয়েছি 8,000 টাকা, অতএব মুনাফা জাতীয় প্রাপ্তি 8,000 টাকা। কিন্তু আবার এই বছর আয় কত? 8,000 এবং 2,000, মোট 10,000 টাকা। এই জন্য মুনাফা জাতীয় আয় হবে 10,000। এখন দেখো, আমরা ব্যয়ের ক্ষেত্রে যাই, ব্যয় বা প্রদানের ক্ষেত্রে যাই। একই রকম ভাবে ভাড়া প্রদান করা হলো, 12,000 টাকা প্রদান করলাম। আমার যেহেতু টাকা চলে গেল, সেই জন্য এটাকে আমি বলবো ব্যয়। অর্থাৎ মুনাফা জাতীয় হোক মূলধন জাতীয় হোক, যদি টাকা আসে তাহলে হবে প্রাপ্তি, টাকা যদি যায় তাহলে হবে ব্যয়। এখন আমার আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আয় ব্যয় শুধু
1 বছর অর্থাৎ চলতি বছরের মধ্যে সীমাবদ্ধ। তো ভাড়া প্রদান করা হলো 12,000। এক্ষেত্রে দেখো মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয় 12,000। অর্থাৎ প্রশ্নে যদি বলা হয় মুনাফা জাতীয় প্রদান 12,000, প্রশ্ন যদি বলা হয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, সেই ক্ষেত্রে 12,000, কারণ আমি এই লেনদেনের ক্ষেত্রে প্রদান করেছি 12,000 টাকা এবং এটা চলতি বছরেরই। পরবর্তী লেনদেন দেখো, ভাড়া প্রদান করা হলো 12,000, কিন্তু যার মধ্যে 2,000 টাকা পরবর্তী বছরে। দেখো আমি প্রদান করেছি কিন্তু 12,000, তাহলে আমি মুনাফা জাতীয় প্রদান বলবো কত টাকা, 12,000, কারণ আমি যেহেতু দিয়েছি 12,000। বাট এই বছরের কত টাকা, 2,000 টাকা তো এই বছরের না, চলতি বছরের কত, চলতি বছরের হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ মুনাফা জাতীয় প্রদান 12,000, কিন্তু মুনাফা জাতীয় ব্যয় 10,000 টাকা। একই রকম ভাবে দেখো ভাড়া প্রদান 8,000 টাকা এবং বকেয়া আছে 2,000। আমি প্রদান করেছি কত টাকা, 8,000 টাকা। যেহেতু আমি প্রদান করেছি 8,000 টাকা, অতএব মুনাফা জাতীয় প্রদান হবে 8,000, কিন্তু মুনাফা জাতীয় ব্যয় 8,000 এর সাথে 2,000 যোগ করতে হবে, কারণ চলতি বছরের সম্পূর্ণ অংশটুকুকেই ব্যয় বলা হয়। এখন টাকা বকেয়া আছে কিনা, টাকা অগ্রিম দিয়েছে, এটা বড় বিষয় না। আমাকে এখানে চিন্তা করতে হবে চলতি বছরের সম্পূর্ণ অংশ। আর প্রদান এবং প্রাপ্তির ক্ষেত্রে হচ্ছে যা পেয়েছি তাই প্রাপ্তি, যা দিব, যা দিয়েছি সেটা হচ্ছে প্রদান। আশা করি বুঝতে পেরেছ। আমরা যে লেনদেনগুলো আলোচনা করলাম এখানে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়, আমি একটু আবার রিভিশন করতে যাচ্ছি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলোকে, যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। দেখো লেনদেন কয় ধরনের ছিল, আমি আবার একটু রিভিশন মানে একটু আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। লেনদেন ছিল মূলত 2 ধরনের, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। আমি আবারও বলি, যে লেনদেন বারবার সংগঠিত হয় না সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আর যে লেনদেন বারবার সংগঠিত হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। যে লেনদেন বারবার সংগঠিত হয় না সেটা হচ্ছে মূলধন জাতীয়, এবং যে লেনদেন বারবার সংগঠিত হয় এটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন 3 ধরনের, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেন 4 ধরনের, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। আমরা প্রথমে লেনদেনকে ক্লাসিফাইড করব। ধরো একটা লেনদেন পাওয়া গেল যে পণ্য সামগ্রী ক্রয়, তাহলে পণ্য সামগ্রী ক্রয় কি হবে, বারবার ক্রয় করা হবে, তাহলে বারবার যদি হয় এটা কি হয়ে যাবে, মুনাফা জাতীয়। আমি চিন্তা করবো আমার কি টাকা আসছে না টাকা চলে গেছে, যেহেতু টাকা গেছে এই জন্য মুনাফা জাতীয় ব্যয়, এটাকে মুনাফা জাতীয় প্রদানও বলা যাবে, মুনাফা জাতীয় ব্যয়ও বলা যাবে। অর্থাৎ প্রথমে লেনদেনকে আমি ভাগ করে ফেলবো, এটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়। যদি মূলধন জাতীয় হয়, টাকা পেলে প্রাপ্তি, টাকা গেলে ব্যয়, লাভের অংশ থাকলে আয়। আমি আবারও বলছি, যদি লেনদেনটি মূলধন জাতীয় হয়, টাকা পেলে প্রাপ্তি, টাকা গেলে ব্যয়, লাভের অংশ থাকলে আয়। যদি লেনদেনটি মুনাফা জাতীয় হয়, টাকা পেলে প্রাপ্তি, যদি এই বছরের অংশটুকু হয় এতটুকু আয়, টাকা চলে গেলে প্রদান, এই চলতি বছরের অংশকে বলা হবে ব্যয়। এই লেনদেনগুলো ছাড়া এই অধ্যায়ে আরো একটি লেনদেন রয়েছে, সেটিকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ কিছু কিছু লেনদেন আছে যেগুলো মুনাফা হওয়া সত্ত্বেও কাজ করে মূলধনের মতো। যেমন ধরো বিজ্ঞাপন প্রদান, বিজ্ঞাপনটা আমরা জানি কোন ধরনের লেনদেন, বিজ্ঞাপন হচ্ছে আমরা জানি বিজ্ঞাপন মুনাফা জাতীয় লেনদেন। এবং এখন যদি বিজ্ঞাপনটা 5 বছরের জন্য দেওয়া হয়, আমরা সংজ্ঞায় পড়েছি 1 বছরের বেশি সুবিধা পাওয়া গেলে সেটা মূলধন জাতীয়। বিজ্ঞাপনটা তো মূলত মুনাফা জাতীয়, কিন্তু এখানে সুবিধা পাওয়া যাচ্ছে অনেক সময় 5 বছরের, এটা কাজ করতেছে অনেকটা মূলধন জাতীয় লেনদেনের মতো। এই জাতীয় লেনদেনকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা পাওয়া যায়, যার একে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেন হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থাকে, এটা মুনাফা জাতীয় লেনদেন। কিন্তু আমরা জানি মুনাফা জাতীয় লেনদেন নির্দিষ্ট বছরের মধ্যে সীমাবদ্ধ, এটা নির্দিষ্ট বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরের সুবিধা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই ধরনের ব্যয় তোমাদের বইয়ে মাত্র 3টি এই ধরনের ব্যয় দেওয়া আছে। এসএসসি পর্যায়ে এই 3টি ব্যয়ের বেশি পরীক্ষা সাধারণত আসে না। আমরা যদি একটু কষ্ট করে 3টি ব্যয় মনে রাখতে পারি
তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পরীক্ষা আসলে দিতে পারবো। একটি হচ্ছে নতুন পণ্য গবেষণা ও পরীক্ষা ব্যয়, প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়। আবারও বলছি, নতুন পণ্য গবেষণা ও পরীক্ষা ব্যয়, প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়। এই তিনটা ব্যয় হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে যে জিনিসটি মনে রাখতে হবে, ধরো 5 বছরের জন্য বিজ্ঞাপন ব্যয় 5,000 টাকা। এখানে 5 বছরের জন্য, ধরো এটা 2020 সাল, 2020 সাল থেকে আমি 5 বছরের জন্য বিজ্ঞাপনের জন্য 5,000 টাকা দিয়েছি। তো আমি 2020 সালের ডিসেম্বরে যখন হিসাব করব, এই 5 বছরের মধ্যে 1 বছর তো এখানেই চলে যাচ্ছে, 2020 সাল। এই ক্ষেত্রে দেখো 5,000 টাকা মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ চলতি বছরের যে টাকাটা, 5,000 টাকাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে প্রতি বছরের জন্য আমরা কত পাই? 1,000 টাকা। চলতি বছরের যে 1,000 টাকা, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এবং পরবর্তী যে 4,000 টাকা, সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, আমি 5,000 টাকা পরিশোধ করেছি, কিন্তু আবার তো কিছুটা ব্যয় এই বছরের হচ্ছে। মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা পাওয়া যায়। নির্দিষ্ট হিসাব বছরের যে অংশটুকু, অর্থাৎ আমি যেই বছরের অঙ্কটা করতেছি, যেই বছর অঙ্ক করছি, সেই অংশটুকু হবে মুনাফা জাতীয় ব্যয়, এবং পরবর্তী অংশটুকু হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এক্ষেত্রে এই উদাহরণটা বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞাপনের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, নতুন পণ্য গবেষণা পরীক্ষা ব্যয়ের ক্ষেত্রে এরকম হয় না সাধারণত, প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়ের ক্ষেত্রেও এরকম হয় না। এটা আমাদের শুধু বিজ্ঞাপনের ক্ষেত্রে মনে রাখলেই হবে, যে বিজ্ঞাপন যদি এরকম হয় যে 5 বছরের জন্য বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো, বা 10 বছরের জন্য বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো, সেক্ষেত্রে আমরা চলতি বছরের অংশটুকুকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের অধ্যায়ে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমি আবারও একটু রিপিট করছি। আজকে আমরা আলোচনা করেছি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। লেনদেন মূলত 2 ধরনের, একটি মূলধন জাতীয়, একটি হচ্ছে মুনাফা জাতীয়। যেই লেনদেন বারবার সংগঠিত হয় না, সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যে লেনদেন বারবার সংগঠিত হয়, সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন 3 ধরনের হয়ে থাকে: মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেন 4 ধরনের হয়ে থাকে: মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। এই ক্লাসটা তোমরা একটু ভালো করে যদি মনোযোগ সহকারে দেখো, অথবা কয়েকবার রিপিট করে দেখো, তাহলে আমার মনে হয় যে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে, অর্থাৎ বাসায় প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে নক করবে, ইনবক্স করতে পারো, আমাকে তোমরা কমেন্টস করতে পারো, অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই এর সমাধান দিতে চেষ্টা করব। তা ক্লাস শেষ করার আগে যে কথাটুকু বলতে চাই, তোমাদের জন্য একটু বাড়ির কাজ থাকলো। বোর্ড বইয়ের 45 পৃষ্ঠার সৃজনশীল 1, এটা একটু বাসায় চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে চেষ্টা করব এই অধ্যায়ের বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, সেগুলো সমাধান করার জন্য। ক্লাস শেষ করার আগে যে কথাগুলো আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, তোমরা জানো যে এখন আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্যে আছি। অতএব সরকারের যে নির্ধারিত নিয়ম নীতিগুলো আছে, স্বাস্থ্যবিধিগুলো আছে, সেগুলো মেনে আমাদের চলতে হবে। প্রয়োজন না পড়লে ঘরের বাহিরে যাবে না। ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। কিছুক্ষণ পর পর হাত ধুবে, 20 মিনিট সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুবে, এবং স্বাস্থ্যবিধি, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত।